প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৬ মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনূস এই কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা অভ্যুত্থানের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জাতিসংঘের রিপোর্টের পরে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে নেতৃত্ব দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি খুবই আনন্দিত হলাম, বহুদিন ধরে এটার অপেক্ষা করছিলাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে বলে জানান তিনি। যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সব রকম চেষ্টা করার আহ্বান জানান ঐক্যমত্য কমিশনের প্রধান। যাদের কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে গণ অভ্যুত্থানের সেই শহীদ আত্মত্যাগকারী যারা, তাদেরকে আমরা স্মরণ করে আমাদের প্রতিজ্ঞা হলো আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি। যে কারণে তারা আত্মত্যাগ করেছিল, সেটার জন্য আমাদের সকল প্রজন্ম মনে রাখে, যারা সুযোগ পেয়েছে তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নতুন বাংলাদেশে বিনির্মাণ শুরু হয়েছে, এতে পুরো বিশ্বের সমর্থন রয়েছে বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন, সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, গল্প টিকাতে পারতেছে, শেষমেশ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারলো না। যত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সবাই আমাদের সমর্থন দিয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। এই ঘটনার নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডরাও কোনো ছাড় পাবে না বলেও জানান তিনি। তবে খুনি হাসিনাকে যে রাষ্ট্র নির্লজ্জভাবে আশ্রয় দিয়েছে তা এই জাতি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। বারবার ভুল বোঝানোর চেষ্টা করেছে যে এটা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এফডিসিতে সার সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে 57 জন চৌকস সেরা কর্মকর্তা সহ 34 জন ব্যক্তিকে হত্যার শিকার হতে আমরা দেখেছি। আর এতে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, 2009 সালে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতেই এই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যা ইতিহাসে নৃশংস ও ন্যাক্কারজনক। এটা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের উপরে আধিপত্যবাদী শক্তির, সাম্রাজ্যবাদী শক্তির, দখলদারিত্ববাদী শক্তির যে পথ সুগম হয়, কুসুমাস্তীর্ণ হয়, সেইটা করার জন্যই জানুয়ারিতে ক্ষমতা নিলেন, ফেব্রুয়ারিতে এত বড় একটি হত্যাকাণ্ড দিয়ে ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে। প্রতিবেশী একটি দেশ পলাতক ফ্যাসিবাদী খুনি সরকারকে আশ্রয় দিয়ে পররাষ্ট্রনৈতিক সম্পর্কে ফাটল ধরিয়েছে, যা কোনোভাবেই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না বলেও মন্তব্য করেন তিনি। বিচারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, বিচারের নামে অনেকটা প্রহসনও দেখেছি আমরা। বিচারের শেষ প্রান্তে আপিলও নিষ্পত্তি হয়েছে। প্রকৃত মাস্টার মাইন্ডরা ধরাছোঁয়ার বাইরে। স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য এদেশে নৈরাজ্যবাদী শক্তিকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য আমার 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ড ছোট কোনো বিষয় নয়। রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। তবে অতীতের মতো আর কোনো আয়নাঘর তৈরি হবে না এবং বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে, এক্সট্রাডিশন চুক্তি লঙ্ঘন করে
একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। আমরা সেই পরিস্থিতি কখনো প্রত্যাশা করি নাই। বিডিআর হত্যাকাণ্ডে তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদকে দায়ী করেন অ্যাটর্নি জেনারেল। তবে যুবলীগ ও ছাত্রলীগ নেতারা সরাসরি বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিল কিনা তাও অনুসন্ধান করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। মইনু আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। অবুসেদপু, মাইটিভি, ঢাকা। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হবে সেগুলো সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে অগ্রসর হওয়ার তাগিদ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিকেলে প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। তবে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার দাবিতে সকল রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানান তারা। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে পরিচিত করতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ ২৬টি রাজনৈতিক দলের সাথে এ সভার আয়োজন। সভা শেষে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন, সংস্কার ও নির্বাচন সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। দলগুলো কথা বলবে কমিশনগুলোর সঙ্গে, সেটাই আপনার মূল কথা। এবং সেখানে আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করি যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আগামী 6 মাস কিভাবে সামনের দিকে আমরা সবাই একসাথে কাজ করব, এই যে কমিশনগুলির কাজ হয়েছে তারা কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবে, সামনের দিকে আমরা কিভাবে করব, আমাদের কি কি প্রস্তাব আছে সেটা বিস্তরভাবে সামনে গিয়ে আলাপ হবে। সেই ব্যাপারেই প্রধান উপদেষ্টা আমাদের সবার সাথে কথা বলেছেন। সকলের সাথে আলোচনা করে যে বিষয়গুলোতে সকলেই ঐক্যমত্য পোষণ করবে সেই জাতীয় ঐক্যমত্য তৈরি করা দরকার। জাতীয় না স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগে হবে তা নিয়ে দ্বিমত থাকলেও বেশিরভাগ রাজনৈতিক দল আগে সংসদ নির্বাচন দেওয়ার দাবি করেছে। আপনার বিষয়টা প্রধান উপদেষ্টার উপরে ছেড়ে দিয়েছেন যে নেগেটিভ অর্থে কর্তৃত্ববাদ নয়, কিছু ক্ষেত্রে লিড দেওয়া, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা সহ সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে দেশ, জাতি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজনে। এই বিষয়ে সকলে মোটামুটি একমত হয়েছে। স্থানীয় নির্বাচন এখন করা এখনো অনেক সময়ের ব্যাপার। 2 নম্বর হচ্ছে এই নির্বাচনই যে খুব ভালো হবে এটা যে সংকট সমাধান করবে নাকি আরও বিভাজন গোলযোগ নিজের লেভেলে বাড়িয়ে দেবে, এই কারণে আগে এটা করবার দরকার নেই। বিগত সরকারের আমলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করার বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সকল রাজনৈতিক দল একমত হয়েছে বলেও জানান তারা। বাইরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় অংশের দ্বিতীয় দিন। রেকর্ড সংখ্যক বিদেশি অতিথির আগমন হয়েছে এবারের ইজতেমায়। বিকেলে যৌতুকবিহীন বিয়ে ছাড়াও অনুষ্ঠিত হয় দিনভর বয়ান, তালিম ও জিকির। 2 দিনে ইজতেমায় প্রাণ হারিয়েছেন 3 জন মুসল্লি। রোববার অনুষ্ঠিত হবে এই পর্বের আখিরি মোনাজাত। টঙ্গী প্রতিনিধি SM আজাদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। বিশ্ব ইজতেমার এবারের দ্বিতীয় পর্বে বিদেশি মুসল্লির সংখ্যা প্রতিদিন বাড়ছে। এখন পর্যন্ত অংশগ্রহণ করেছেন 49 দেশের হাজারেরও বেশি বিদেশি মুসল্লি। 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন ফজরের নামাজের পর বয়ান করেছেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ, তর্জমা করেছেন মাওলানা ওসামা ইসলাম। সারাদিনেই খিত্তায় খিত্তায় চলে ফজিলত ও আদব সম্পর্কে বয়ান ও তালিম। জোহরের নামাজের পর বয়ান করেন আরব মেহমানরা, তর্জমা করেন মাওলানা মোস্তফা খলিল। আসরের নামাজের পর ময়দানের বয়ান মঞ্চে হবে যৌতুকবিহীন বিয়ে। ইজতেমায় অংশ নিয়ে খুশি দেশি বিদেশি মুসল্লিরা। मैं नेपाल से हूँ, मैं यहाँ पढ़ता हूँ, स्टडी कर रहा हूँ। विश्व इज्तिमा फर्स्ट टाइम अटेंड किया हूँ, बहुत अच्छा लग रहा है। अच्छा इज्तिमा हुआ, अल्लाह का शुक्र है। और इज्तिमा के हक़ में पूरे आलम के लिए दुआ हो रही है कि अल्लाह इज्तिमा को कबूल करके पूरे आलम को हिदायत के फैसला दे। अल्लाह हम तभी दुआ हुआ इंशाल्लाह सही लंगे हम काम करके आए इंशाल्लाह। জাতিগত অথবা গোষ্ঠীগত সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, মাযহাবগত ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যেন একতাবদ্ধ হই। আগামীকাল আখিরি মোনাজাতের সমস্ত প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ও যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 4টি জায়গায় ডেস্টিনি মাঠ, TNT মাঠ,
ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ এবং মোবাইল উচ্চ বিদ্যালয়, এই 4টি মাঠে গাড়ি রাখা আছে। মুসল্লিরা যদি একটু কষ্ট করে হেঁটে গিয়ে ওই মাঠগুলো থেকে গাড়িতে উঠেন তাহলে আমার মনে হয় কোনো যানজট হবে না। বিশ্ব ইজতেমায় আজ আরও একজন মুসল্লির মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা 3 জনে দাঁড়িয়েছে। রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার 58তম আসর। ইলিয়াস কমল, মাই টিভি। জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে নিহত ভোলার মোহাম্মদ হাসানের জানাজা সম্পন্ন হয়েছে। সকালে ভোলা সদর উপজেলার কাচিয়া সমাদ্দার মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামে শহীদ হাসানকে সমাহিত করা হয়। দাফন শেষে হাসান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধীরা। এর আগে গত শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ হাসানের পরিবারের কাছে হস্তান্তর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসানের বাবা মোহাম্মদ মনির হোসেন বলেন, গত 5 আগস্ট যাত্রাবাড়িতে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ ছিলেন হাসান। দীর্ঘ 6 মাসেও সন্ধান পাওয়া যায়নি তার। অবশেষে ঢাকা মেডিকেলের মর্গে তার মরদেহ পাওয়া যায়। ঢাকা মেডিকেলে কলেজ কর্তৃপক্ষ ডিএনএ টেস্টে নমুনা দেন এবং হাসানের ডিএনএ নমুনার সঙ্গে তাদের ডিএনএ নমুনা মিলে যায়। দর্শক, এবারে মাই টিভি বিশেষ। ক্রমেই স্বস্তির দিকে যাচ্ছে দেশের অর্থনীতি। বিগত সময়ের ধকল কাটিয়ে দেশের অর্থনীতিকে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। মূল্যস্ফীতির লাগাম টানতে এরই মধ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এদিকে এখনই মূল্যস্ফীতির লাগাম টানতে না পারলে দেশে দারিদ্র্যের হার বৃদ্ধির পাশাপাশি বেকারত্ব বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আরও জানাচ্ছেন রাকিব হাসান তার আরও একটি রিপোর্টে। বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ, যার অর্থনীতি বিশ্বের মধ্যে 35তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে 29তম। গত 1 দশক ধরে বাংলাদেশ গড়ে 6.3% হার ধরে রেখে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, জলবায়ুর মন্দ প্রভাব ও সংকোচনমূলক অর্থনৈতিক নীতি, এই 3 কারণে 2025 সালে বাংলাদেশের জিডিপির প্রকৃত প্রবৃদ্ধি ঘটবে মাত্র 3.8%। তবে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলছেন, 2025 সালে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা। হঠাৎ করে শতাধিক পণ্যের উপর কর বৃদ্ধির কারণে দারিদ্র্যের হার বৃদ্ধি এবং বেকারত্ব বেড়ে যেতে পারে বলে মনে করছেন তিনি। যে একদিকে মূল্যস্ফীতিটাও বেড়ে যাচ্ছে, অন্যদিকে দারিদ্র্য বেড়ে যাচ্ছে এবং একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোগ এবং বিনিয়োগ সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে কি যে সমাজে বেকারত্ব বেড়ে যাচ্ছে। তো এই ধরনের প্রভাব আমরা কিন্তু প্রত্যাশা করিনি। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। দীর্ঘদিন ধরে টাকাকে কৃত্রিমভাবে শক্তিশালী দেখাতে এবং ডলারের ভিত্তিতে মাথাপিছু আয়কে বেশি দেখাতে ডলারের দাম সমন্বয় করেনি বিগত সরকার। এরই মধ্যে মূল্যস্ফীতি কমতে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি টাকার সরবরাহ কমানোর চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। জুনের মধ্যে মূল্যস্ফীতি সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাই। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7-22 যেতে পারি, এটা বেটার হয় আমাদের জন্য। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। রাজধানীর গুলশানে আয়োজিত বিক্ষোভ মিছিলে নগরের বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের দাবি জানান।
মারা গেছেন আমি বাংলার গান গাই খ্যাত ভারতীয় শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শনিবার সকাল 10টার দিকে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে ভুগছিলেন প্রতুল, ছিলেন ICUতে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। এর মধ্যে প্রতুল মুখোপাধ্যায়ের শরীরে একটি অস্ত্রোপচার হয়। এরপর তার হার্ট অ্যাটাকও হয় এবং তিনি আক্রান্ত হন নিউমোনিয়াতেও। এরপর গত 2 সপ্তাহ হাসপাতালের ICUতে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই শিল্পী। শেষমেশ না ফেরার দেশে পাড়ি জমালেন।